না, কিন্তু যুদ্ধ আর বলা হচ্ছে, যুদ্ধ বলা হচ্ছে। আরেকটি প্রশ্ন হচ্ছে, এই 13 নভেম্বর ঘিরে কি কোনো ধরপাকড় চলবে আওয়ামী লীগের উপর? না না, সেটা তো অলরেডি চলছে, এটা তো চলছে। আমরা তো বাংলাদেশে মিডিয়া বলতে তো কিছু নাই এখন। ফেসবুক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, ইউটিউব বলেন, মানে 24 আওয়ার্স আমরা বিভিন্ন মাধ্যমে যতটুকু জানতে পারছি, ধরপাকড় শুরু হয়েছে। ঢাকা শহরে 50টা থানাকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এবং সবচেয়ে আতঙ্কিত হওয়ার যে বিষয়, সেটা হলো ওই যে শিশু উপদেষ্টা আছেন একটা, যেটা যুব ক্রীড়া মন্ত্রণালয়ে চালায়, জি জি। তার নেতৃত্বে বাংলাদেশে আজকে সর্বশেষ যেটা শুনলাম বা যে খবরটুকু পেয়েছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, 629 জন ছেলেকে, মানে ইয়াং, মানে শিবিরের কর্মীকে তারা আর্মস ট্রেনিং দেওয়া হয়েছে। এবং ট্রেনিং দিয়ে তারা এই 13 নভেম্বরকে কেন্দ্র করে, মানে 10, 11, 12, 13 নভেম্বরকে কেন্দ্র করে পুলিশের সাথে, এবং তাদের পুলিশের পোশাক বানানো হয়েছে। ঢাকাকে তারা 12টা সেক্টরে ভাগ করা হয়েছে। পুলিশের সাথে এই বাহিনীকে নামানো হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরপাকড়, অত্যাচার, নির্যাতন করার জন্য এবং হত্যা, খুন, গুম চালানোর জন্য। এবং তাদের পরিকল্পনা হলো এই এই অপকর্মের দায় দায়িত্ব পরবর্তীতে আওয়ামী লীগের উপরে চাপানো হবে, যেভাবে জুলাই আগস্টে করা হয়েছে। এখন আমরা সবসময় একটা জিনিস বলি, পৃথিবীতে যে যত জুলুম, নির্যাতন, অত্যাচার যাই করুক, আওয়ামী লীগ রাজপথ থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল। এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব শুরু করে বাংলাদেশের রাষ্ট্রের জন্ম আওয়ামী লীগ দিয়েছে, ছাত্রলীগ দিয়েছে। এখন আওয়ামী লীগকে সহজেই, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার স্বপ্ন তো আইয়ুব খান, ইয়া খান এবং স্বাধীনতা পরবর্তী 75-এর পরে অনেক সরকার অনেকভাবেই চেষ্টা করেছে, কিন্তু তারা বারবার ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের অপরাধ, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছে। যারা স্বাধীনতা বিরোধী, দেশি বিদেশি সকল চক্র, যারা বাংলাদেশ রাষ্ট্রের জন্মকে মেনে নিতে পারে নাই, তারা এক এক সময় এক এক রূপে আবির্ভূত হয়েছে। এবং আপনি দেখেন, যদি জুলাই আগস্টের আন্দোলন যেটাকে বলা হয়, এটা যদি সরকার বিরোধী আন্দোলনই হয়ে থাকে, সেটা সাথে মুক্তিযুদ্ধের কি সম্পর্ক? এই সরকার, এই যে তথাকথিত অসাংবিধানিক একটা সরকার ক্ষমতা দখল করার পর থেকে আপনি বাংলাদেশের মাটিতে মুক্তিযোদ্ধাদের বেছে বেছে যেভাবে লাঞ্ছিত, অপদস্থ করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত বই পুস্তক থেকে শুরু করে স্বাধীনতার স্মারক, চিহ্ন, স্তম্ভ যা আছে, ইভেন সবচেয়ে আশ্চর্য হয়েছে আমরা যে ক্যান্টনমেন্টের ভিতরে সংরক্ষিত এলাকায় 7 বীর শ্রেষ্ঠের ছবি সহ তাদের যে স্মৃতিচিহ্ন, সমস্ত কিছু বুলডোজারতে ভেঙে দেওয়া হয়েছে। এখন কি বুঝতে বাকি আছে যে এরা কারা, এরা কি উদ্দেশ্যে? আলমগীর সাহেব, আপনাকে এখানেই থামাই, খুবই ভালো বলেছেন। সামাদ সাহেব, আপনার কাছে প্রশ্ন থাকবে যে হ্যাঁ, 24 আন্দোলন হয়েছে, মুক্তিযুদ্ধের সাথে কি সম্পর্ক? মুক্তিযুদ্ধের সবকিছু ধ্বংস করা হয়েছে, এটা না আপনি একটু বলবেন। তার আগে আমি একটু দর্শকদের দুই একটা কমেন্টস একটু পড়ে নেই। সেটা হচ্ছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ছিল, থাকবে ইনশাল্লাহ। পটুয়াখালীতে ছাত্রলীগের কাফন মিছিল করেছে, এটা কি সত্য? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, এটা আমরা জানাবো। আর ডিয়ার প্যানেল, থ্যাঙ্কস টু অল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যে ধন্যবাদ আপনাকে, আপনাদের দ্বারা কিছু হবে না। যে ধন্যবাদ আপনাকে, কি বুঝাতে চেয়েছেন? আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এই অপকর্মের বিচার বাংলা মাটিতেই একদিন হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো শেখ হাসিনা, মাননীয় দেশরত্ন। আচ্ছা, এইভাবে দর্শক কমেন্টস করে চলেছেন আপনারা যারা আমাদের সাথে আছেন। আরেকটা বলি, মোতালেব হোসেন ভাইজান একটা অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গায়নি, তবে আসিফ মাহমুদকে সাংবাদিকরা প্রশ্ন করলে কোনো উত্তর দেয়নি। একটা অনুষ্ঠানে সাম্প্রতিক সময় মনে হয়, আমি একটু পত্রিকার হেডলাইন গুলো পড়িনি। পরিবহনের মালিক ভাইয়েরা সাবধান, বিএনপি জামাতের আওয়ামী লীগের 13 তারিখের প্রোগ্রাম ঘিরে সারা দেশে ব্যাপক নাশকতা চালাবে আওয়ামী লীগকে দোষ দেওয়ার জন্য। এটাও একটা প্রশ্ন, এটাও কিন্তু আলমগীর সাহেব আপনার কাছে থাকবে, যে সারা দেশে ব্যাপক নাশকতা চালাবে আওয়ামী লীগকে দোষ দেওয়ার জন্য। ঠিক আছে, আমি দর্শকদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন। আমি পত্রিকার কিছু শিরোনাম পড়ি, তাহলে আপনাদের দুজনেরই আলোচনা করতে সুবিধা হবে। ইত্তেফাক পত্রিকা থেকে পড়ি, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য কূটনৈতিক, সৌজন্য পরিপন্থী।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী একটা মন্তব্য করেছেন বাংলাদেশের ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে, সেটাকে বাংলাদেশ বলেছে কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী। আমাদের ঘাড়ের উপর গণভোট ও সনদ চাপিয়ে দেওয়া হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো কবরস্থানে আমার ভাইয়ের লাশ দাফন করতে দেয়নি আওয়ামী লীগ। এটা হলো মীর স্নিগ্ধ, যিনি একদিন বলেছেন যে কোনো নির্বাচন করবেন না, এখন তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। যশোরে গিয়ে সম্ভবত তিনি, বগুড়ায় গিয়ে সম্ভবত তিনি এই কথাটি বলেছেন। আর হচ্ছে যে আপনি শিশু উপদেষ্টা যাকে বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি ঢাকা 10 থেকে নির্বাচন করতে চান। মনোনয়ন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত 1, আহত 60। আবার নতুন করে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ময়মনসিংহ 3 গৌরীপুর আসনে এই ঘটনা ঘটেছে। তফসিলের আগে গণভোটের বাস্তবতা নেই। নূর বলেছেন, সালাউদ্দিনের অনুরোধে অনশন ভাঙলো আমজনতার, তারেক নেওয়া হলো হাসপাতালে। পারমাণবিক শক্তি পরীক্ষার প্রস্তুতির সম্ভাবনা নিয়ে কাজ করছে রাশিয়া, ল্যাভরভ। ঢাকা লকডাউনে আশঙ্কা নেই, সেনাবাহিনী মোতায়েন থাকবে। আচ্ছা, তিনি বলেছেন, সরি এক্সকিউজ মি, আমি একটু কাশি। আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি কিছুদিন আগে বলেছিলেন যে সেনাবাহিনী 50% উইথড্রর একটা চিন্তা ভাবনা করা হচ্ছে, বা উইথড্র করা হয়েছে গত বুধবার, কিন্তু এটা করা হয়নি। ঠিক আছে, একটু সহযোগিতা করি। গত 5ই নভেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা এই যে তথাকথিত একটা অটিস্টিক পাগল, এটা ওই প্রেস ব্রিফিং করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোর কমিটির মিটিং করে সিদ্ধান্ত জানাইছে সরকারি ভাবে জনগণকে, মিডিয়াকে, যে সেনাবাহিনী 50% তারা ব্যারাকে ফেরত যাচ্ছে। আজকে এসে বলতেছে এটা গুজব ছিল। বিষয়টা যে পত্রিকার শিরোনাম হয়েছে, তখন কিন্তু গুজব বলে নাই। যাই হোক, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন আমরা বদ্ধপরিকর। আসিফ নজরুল, বিলে শাপলা তুলতে গিয়ে 4 শিশুর নিহত, ওই যে শাপলা কলিত আছে। যাই হোক, রাজধানীতে বিশৃঙ্খলার জন্য 1 লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা ছিল আওয়ামী লীগের। এই যে শুরু হলো আরেকটা বিষয়, খাগড়াছড়ি কারাগার থেকে পালালেন 2 আসামি। জি সামাদ সাহেব, আপনি শিরোনামগুলো শুনলেন, আমাদের ইটালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য শুনেছেন, আপনার মন্তব্য একটু শুনতে চাই 13ই নভেম্বর। জি প্লিজ। ধন্যবাদ ইসমাইল ভাই, আপনার এই অত্যন্ত সুপরিচিত এবং সময় উপযোগী চ্যানেল 16 এবং চ্যানেল 16 এর মাধ্যমে শ্রোতা বন্ধুদের এবং সহ আলোচক আলমগীর ভাই আছেন, আমি সালাম জানিয়ে আমার কাছে যে প্রশ্নটা আপনি করেছিলেন, আমি সেখান থেকে খুব আস্তে শোনা যাচ্ছে একটু। আচ্ছা, এটা কি আরেকটু কাছে আনবেন, আরেকটু কাছে আনবেন, আরেকটু। এখন আস্তে শোনা যায়? আপনার যন্ত্রপাতি বিদেশি যন্ত্রপাতি, মানে কথা আমি আসতে শুনতে পাচ্ছি খুব। এটা মনে কানেকশন করা হয়নি নাকি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন কি জোরে হয়েছে? একটু বাড়ছে সামান্য। মনা আমি একটু ঠিক করে নিই বাচ্চাটাতে, এটা সাউন্ড কমাই যাচ্ছে নাকি দেখা যাবে? কোথাও কিছু কমে, এটা কানেকশন হয়েছে কিনা, কানেক্টেড কিনা এই হেডফোনটা, হেডফোন কানেক্ট। আচ্ছা আলমগীর ভাই একটু কথা বলেন তাহলে, আমি দর্শকদের একটু মন্তব্য নিই। চট্টগ্রাম বন্দর বিক্রি করা হচ্ছে। জি ধন্যবাদ আপনাকে। হামজা শিকদার, তিনি বলছেন ইটালি থেকে দেখছি, আলমগীর ভাইকে দেখছি। অনেক ধন্যবাদ ইসমাইল ভাইকে। জি আলমগীর ভাইকে দেখতে পাচ্ছি। এই যে বন্দরের কথা বলছেন, আমরা তো এই পর্যন্ত এই যে ইউনুসের যে টিম, যে ইউনুস গং, এরা তো সবাই বিদেশিদের দালাল। আপনি দেখছেন ইতিমধ্যে এক দালাল পলাইছে, কোনটা আলিরিয়ার নামে একটা, ওই যে তথাকথিত কি কমিশন, সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান। প্রথম কথা হলো গত 30 বছর সে দেশে থাকে, সে সংবিধান সংক্রান্ত লেখাপড়াও করে না, এবং যেখানে সে অধ্যাপনা করে সে প্রফেসর নাম দেয়, সেটা পৃথিবীর মধ্যে খুব নামি দামি একটা বিশ্ববিদ্যালয়ও না। তাকে দাঁড় করে আইনা, হায়ার করে আইনা এখানে, তাকে সংবিধান সংস্কার কমিটি, আবার ঐকমত্য কমিশন। আলমগীর সাহেব এটা বুঝতে হবে, 30 বছর উনি দেশে থাকেন না, আপনি বলছেন ওনার দেশের প্রতি ভালোবাসার টানেই উনি এসছেন, এবং ডক্টর ইউনূস সাহেব ওনাকে নিয়ে আসছেন। দেশে ভালোবাসার কারণে, দেশকে এবং মানুষকে ধ্বংস করার উদ্দেশ্যে। আপনাকে আমি একটা কষ্ট সবার উদ্দেশ্যে, যারা দেখছেন দর্শকদের বোঝাতেন, ঐক্যমত বলতে কি, আপনার সকল মতের মানুষকে একটা চেন কমান্ডে আনা, মানে সবাইকে ঐক্যমত।
তো বাংলাদেশ আওয়ামী লীগ 14 দল জাতীয় পার্টিকে বাদ রেখা আপনি ঐক্যমতের প্রশ্ন, মানে এটা তো প্রথমত একটা বোগাস এবং একেবারেই ভুয়া। আপনি কিসের ঐক্যমত? ওই জামাত নতুন নাম দিয়েছে, আলবদর বাহিনীর নাম হলো এনসিপি, আরেক কি বলে এটা আল শামস বাহিনীর নাম হলো এবি পার্টি। এইসব নিয়ে আপনি ঐক্যমত করবেন বাংলাদেশের জনগণের একটা বিশাল অংশকে বাইরে রেখা? জি না, জি না, জি না, আপনাদের দোয়া কবুল হয়েছে, ঐকমত হয়নি, ঐকমত তো হয়নি। কোনো সুযোগও তো নাই, ধ্বংস। আচ্ছা, সুযোগও নাই, সুযোগ নাই। জি জি আলমগীর সাহেব, আপনি তো আজকে খুব ভালো বলছেন, সাউন্ড কম। সামাদ সাহেব, আপনার সাউন্ড কম, একটু আপনি আবার একটু কথা বলেন তো। না ঠিক আছে, ঠিক আছে, এখন বলেন বলেন। ঠিক আছে, আচ্ছা বলেন বলেন, একটু জোরে বলবো আর কি। আচ্ছা আচ্ছা, আপনি আমি একটু বলি, আপনি হেডফোনটা খুলে ফেললে কি হয় দাঁড়ান তো, পুরো মোবাইলে কথা বলেন তো, না কানেকশনটা খুলতে হবে। এখন বলেন তো, শোনা যায়? আগের চেয়ে ভালো, আগের চেয়ে ভালো। জি জি বলেন। তাই নাকি? জি জি আচ্ছা, তাহলে আমি এমনি বলি, একটু জোরে বললে পরে শুনতে পাবেন সবাই। জি একটু একটু বলেন তো। আচ্ছা, আমি যেখান থেকে শুরু করতে চাইছিলাম আর কি, খুব সুন্দর একটা বিষয় আলমগীর ভাই বলেছে, কিছুটা বলেছে, বাকিটা আমি বলি। 5ই আগস্ট 2024 আচ্ছা সামাদ ভাই আরেকটা আপনার কথা গুরুত্বপূর্ণ হবে বুঝছি, কিন্তু এখনো একেবারে ওই যে সাউন্ড কম, দর্শক শুনতেছে না, এখনো শোনা যায় না। কি হলো? কম হইতেছে না? আপনার তো ঠিক ছিল আগে, এটা তো আমার ঠিক ছিল। এই যে সাউন্ড কম। আমিও শুনতে খুব কষ্ট হচ্ছে, আলমগীর ভাইয়েরও নিশ্চয়ই তাই। এই কথা শোনা যাচ্ছে না, এই যে দর্শক খুব উদ্বিগ্ন। ফ্যানটা অফ করে দেবেন, ফ্যান কি গরম? পাকিস্তানের যুদ্ধ জাহাজ চট্টগ্রাম, এটা কিসের আভাস? জি আলমগীর ভাই, এটা নিয়ে আপনি এক লাইন বলে ফেলেন। এটা তো মানে পূর্ব পাকিস্তান বানানোর পায়তারা চলছে, এটা বুঝতে কি আমাদের বাকি আছে? আমাদের দুঃখ এবং লজ্জা এবং পরিতাপের বিষয় যে বাংলাদেশ সেনাবাহিনী 71 সালে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি বিজয়ী বাহিনী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতির জনক বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত করেছে। আজকে সেই বিজয়ী বাহিনী পরাজিত বাহিনীর পদলেখন করে, এটা হলো আমাদের জাতি হিসেবে লজ্জা। আপনি গত কয়েক মাসে এই পাকিস্তানি বিভিন্ন পদমর্যাদার বিভিন্ন জেনারেল এখানে এসেছে। তারা কি জন্য আসছে? তাদের আমাদের সেনাবাহিনীর যারা আছেন, যেসব অফিসাররা তাদেরকে প্রটোকল দিচ্ছেন, তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এই বন্দরে, যেটা আমরা দেখলাম চিটাগাঙ্গে যখন এই জাহাজ নোঙর করলো। তাদের বিবেকে কি একবার বাদে নাই যে এই বাহিনী সেই বাহিনী যারা 71 সালে আমাদের 2.5 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম নিয়েছে, যারা 30 লক্ষ শহীদকে, এই মানুষকে তারা হত্যা করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, একটি রাষ্ট্রকে, পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তানকে ধ্বংস করার জন্য যা যা করণীয় এই বাহিনীটি সেই কাজটি করেছে। এবং সেই বাহিনীর কোনো মানুষ আজকে পর্যন্ত নিজেরা মিনিমাম কোনো অনুশোচনা নাই। সেই বাহিনীর আজকে আমাদের দেশের সেনাবাহিনী আমাদের টাকায়, আমাদের জনগণের টাকার ট্যাক্স খাইয়া, আমাদের তেল চিনি ডাল খাইয়া, চাল খাইয়া, তারা তাদেরকে শুভেচ্ছা জানায় ফুল দিয়া। জাতি হিসাবে এটা আমাদের লজ্জা না? জি আলমগীর ভাই ধন্যবাদ। আলমগীর ভাইকে অসংখ্য ধন্যবাদ ইতালি প্রবাসীর পক্ষ থেকে। আচ্ছা জি, আপনাকেও ধন্যবাদ। আবার ঐকমত্য কমিশন, ঐক্য একত্রে কি একটা বলেছেন কমিশন, উনি অন্য একটা অ্যাব্রিভিয়েশন দিয়েছেন, ব্যাখ্যা করেছেন অন্যভাবে। তো সামাদ ভাই, আপনার কাছে রিকোয়েস্ট হলো আপনি কি আবার ইন করবেন? আপনি কি কেটে আবার? না হয়নি। আপনি কি আবার? না হয়নি। আপনি কি আবার একটু ইন করবেন? আপনি কেটে, একদম কেটে নতুন করে আবার ইন করেন তো। জি সামাদ ভাইকে আমরা একটা সুযোগ দিই। জি 13 তারিখে পুলিশের সঙ্গে মিশে অক্সিলারি ফোর্স কাজ করবে। প্রশ্ন হলো অক্সিলারি ফোর্স কারা? এই যে আলমগীর ভাই যেটা ইঙ্গিত করেছেন, কাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, কারা আঙ্গুল বাঁকা করতে শিখেছে? না এটা তো ইঙ্গিত না, এটা তো গোপন। ইসমাইল ভাই, এটা তো গোপন কোনো বিষয় না। এটা এই যে শিশু উপদেষ্টা জঙ্গি হিজবুত তাহরির শিবিরের লোক, তারা নিজেরা ট্রেনিং নিয়ে আসছে। এয়ারপোর্টে তার কাছে AK-47 এর ম্যাগাজিন পাওয়া গেল কিভাবে? এদের কাছে তো অস্ত্র আছে, সেই অস্ত্র আইনেও তো অস্ত্র পায় না।
বাংলাদেশের যে একটা সাধারণ অস্ত্র আইন আছে, সেই আইনও তো সে অস্ত্র পায় না। তাদের কাছে অস্ত্র আছে, এবং এই যে পাকিস্তানের জাহাজ আসতেছে, পাকিস্তানের কন্টেইনার আসতেছে, ঢাকা এয়ারপোর্টে বিভিন্ন মাধ্যমে অস্ত্র আনতেছে, পুলিশের থানা লুট হয়েছে, সেই সমস্ত অস্ত্র এয়ারপোর্টের এই যে আপনার কার্গো সেকশনে যে আগুন দেওয়ার পরে সেখানে আমরা স্পষ্ট মিডিয়া, বাংলাদেশের পত্রপত্রিকা এই যে কথা বলতে দিচ্ছে না, এর মধ্যে পত্রিকায় পরিষ্কার আসছে বাংলাদেশের যেটা স্পেশাল ফোর্স সোয়াত যেটাকে বানানো হয়েছে বিভিন্ন জঙ্গি দমনের উদ্দেশ্যে, সেই সোয়াতের অস্ত্র এবং সোয়াতের যে ইকুইপমেন্ট সেগুলো কিন্তু একটা স্পেশালাইজড। সেই সোয়াতের জন্য আনা অস্ত্র ঢাকা এয়ারপোর্ট থেকে লুট হয়েছে, এটা স্পষ্ট। এই যে আরেকটা অটিস্টিক স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে বলেন আপনারা, এই অসভ্য মানুষটা বলে কি কালকে সাংবাদিকদের সামনে, বলে যে আমরা তো ইনভেস্টিগেশন করতেছি, আদৌ হয়েছে কিনা এটা তো এখনো প্রমাণিত না। মানে বোল্ট বাইঙ্গা সব নিয়ে গেছে গা, তার কাছে এখনো প্রমাণিত না। সে ইনভেস্টিগেশন হবে কারা কিভাবে নিল সেটার ব্যাপারে, অস্ত্র যে খালি হয়ে গেছে গা বোল্ট থেকে সেটা তো পরিষ্কার, সে সেই কথাটাও বলতে পারে। আজকে সেনাবাহিনী জি, আপনাকে একটু থামিয়ে, আলমগীর ভাই সত্যি কথা বলেছেন, ঠিক আছে। ইসমাইল ভাই আজকের আলোচনা শুধু 13ই নভেম্বর নিয়ে, এটাও কিন্তু অনেকে বলছেন এই যে আজকের আলোচনা হবে শুধু 13ই নভেম্বর নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা সেটা সামাদ ভাইকে এখন আবার যুক্ত করে নিচ্ছি। সামাদ ভাইয়ের নতুন করে বের করে আবার ঢুকেছেন। সামাদ ভাই এবার একটু কথা বলেন তো। আশা করি এবার ঠিক আছে, বলেন যেটুকু আছে চলবে। আচ্ছা, যেটুকু, আর কিছু করার নাই। জি প্লিজ। কেন কি হলো আজকে আমি বুঝতেছি না। আপনার ভলিউমটা একটু ফ্যানটা কোনো সমস্যা হচ্ছে কিনা, একদম ঠিক বলেছেন আলমগীর ভাই। হ্যালো 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 হ্যালো, ঠিক নাই না? আমি মাইক ছাড়া বলি, আমি তো সবসময় মাইক ছাড়াই বলি। এখন চলবে, এইভাবে চলবে, বলেন। মাইক ছাড়া বলেন তো দেখি। আমি বলছি সেনাবাহিনী 2024 যে গণঅভ্যুত্থানটা হলো এবং আওয়ামী সরকারের পতন হলো এবং শেখ হাসিনা সহ সবাই দেশ ত্যাগ করলো বা পালায়ে গেল বা আত্মগোপনে গেল। আচ্ছা, এই পর্যন্ত ঘটনা মোটামুটি ইতিপূর্বে এরশাদকে যে আমরা পতন করেছিলাম, ব্যাপারটা হলো কি, ওই অভ্যুত্থানটা তো কিন্তু ছিল ঢাকা কেন্দ্রিক। আবার এই যে 2024-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, এটাও কিন্তু ঢাকা কেন্দ্রিক একটা অভ্যুত্থান ছিল। সারা দেশব্যাপী কিন্তু কিছু না, এটা ছিল গণভবন কেন্দ্রিক একটা অভ্যুত্থান। আচ্ছা, এই অভ্যুত্থান হওয়ার পরে সারা দেশে হঠাৎ করে দেখলাম মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন যা ছিল, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্ন, 7 জন বীর শ্রেষ্ঠ তাদের স্মৃতিচিহ্ন, স্মারক যেখানে যা ছিল সারা দেশে ভাঙচুর শুরু হয়ে গেল। আমরা তো হতবাক হয়ে গেলাম, কিরে, আমরা সবাই কিন্তু চেয়ে রইলাম বিএনপির দিকে, কারণ আমরা বামপন্থীরা তো দুর্বল, আর যে একটা বিভৎস অবস্থার মধ্যে পড়েছি। কিন্তু সেক্টর কমান্ডার জেনারেল জিয়ার দল, যারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করে, তাদের চোখের সামনে সব মুক্তিযুদ্ধের স্মৃতি যেগুলা, এগুলোকে মেশাকার করে দেওয়া হলো। এগুলোকে কি করা হলো? মেশাকার করে দেওয়া হলো। আমরা আশ্চর্য হয়ে গেলাম, এবং যে তারা এটা সহ্য করলো কেমনে বা মাইনে নিল কেমনে। তারা পরে একটা জিনিস এস্টাবলিশড হয়ে গেছে এবার, যে আসলে দেশের মানুষ মনে করে বা বুঝে যে আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ, এর বাইরে এবারকার অবশিষ্ট ভাই কিছু নাই। এখন জেনারেল জিয়ার দল বিএনপি, তারা যে নিজেদেরকে মধ্যপন্থী এবং একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক দল দাবি করে, তাহলে তারা কিভাবে এটা মেনে নিল? বামপন্থীরা দাবাদাবি করছে, কিছু করতে পারে নাই, তাদের নিজের জীবন নিয়েই তো অস্থির। এই জিনিসটাতে এটা এস্টাবলিশড হয়ে গেছে ভাই। এটা আমরা এখন আর এটাকে আমরা কখনোই আর এটা বলবো না
যে জি। মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের বাপের না। এখন এটা মানতে হবে যে মুক্তিযুদ্ধ হলো আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি। আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ এবারকার এই 5ই আগস্টে এটা প্রমাণ করে জি। দিয়েছে। কেউ যদি জি। আমার সাথে ডিবেটে আসতে চায় তাহলে আসতে পারে। জি। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। জি জি, এখন 13 তারিখ নিয়ে, 13ই নভেম্বর নিয়ে দর্শক অনুরোধ করতেছে 13ই নভেম্বর নিয়ে কিছু বলেন আপনারা। জি 13ই নভেম্বর আমি যতটুকু শুনেছি যে আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা জি। করেছে 13ই নভেম্বর। হুম, হুম। এর কারণ কি? কারণ শেখ হাসিনা সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আরো কারো নামে হয়তোবা একটা রায় আমরা পাইতেছি, যাতে ঘোষণা হবে। আচ্ছা, আর এই কারণেই সম্ভবত আওয়ামী লীগ লকডাউনটা ঘোষণা দিয়েছে। এখন আওয়ামী লীগের তো এটা আমি মনে করি যে আমি মনে করতেছি যে অযথা একটা লোকেরও ঢাকায় নামা কোনো দরকার নাই। একজন লোক বা 5 জন লোক নাইমা গ্রেপ্তার হওয়ারও কোনো দরকার নাই। অলরেডি আমি তো রাত বিরাত ঘুরে বেড়াই সারা রাত। এই যে 2-3 দিন তো তারেকের কাছে ছিলাম, ওই যে অনশনে। আমতারেক, হ্যাঁ। অলরেডি লকডাউন ঢাকা শুরু হয়ে গেছে 11 তারিখ। হাঙ্গি মাঙ্গি দিয়া শুরু হবে, আঙ্গুলটা বাঁকা হবে। 11 থেকে 13 পর্যন্ত আমরা ঢাকাবাসী অটোতে অবরুদ্ধ হয়ে যেতেছি। আমার কাছে ডকুমেন্টস গুলো আছে, দেখেন। আচ্ছা আমি আচ্ছা নাম আচ্ছা বলবো না, আচ্ছা। এই ওসি সাহেব জি। পাঠাইছে এক জায়গার। এই ওসি সাহেবের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা গেছে। জি এটা গেছে আরো কয়দিন আগে, 4-5 দিন আগে। জি নির্দেশনাটা হলো এরকম, 8টা পয়েন্ট আছে। আমি বেশ কয়েকবার পড়ছি, মুখস্থ হয়ে গেছে, আমি বলি শুনেন। যে আগামী 13 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় জি। ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঢাকায় লকডাউন সহ ব্যাপক নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। এক, তাহলে আপনাদের করণীয় কি? প্রত্যেকটা থানায় দিচ্ছে, কিন্তু এটা সব এটা থানায় কি সরকারি ঘোষণা? এটা সরকারি ঘোষণা? ঘোষণা তো দেয় নাই, সব থানায় পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আচ্ছা 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 এই যে আমার কাছে কপি আচ্ছা। আলমগীর ভাই, আপনার কি আপনার পাঠাইছে। আচ্ছা, একটু কি কি লেখা আছে আমি পড়ে শোনাই, লাগলে দিয়ে দেবো আপনার। এটা শুনেন। আচ্ছা জি জি সেখানে 8টা নির্দেশনাবলী আছে। কয়টা? 8টা। আচ্ছা 1 নম্বর নির্দেশনাবলী হলো, আরো আগে শুরু হয়েছে, যে এই কারণে আওয়ামী লীগের প্রত্যেকটা ওয়ার্ড থেকে নাকি ঢাকায় 2 থেকে 250 করে মানুষ নেতাকর্মী আসার পরিকল্পনা আছে আওয়ামী লীগের। তাহলে প্রত্যেক থানার ওসিরে কি করতে হবে? বাস, টেম্পু, বিশেষ করে 3 দিন আগে থেকে, কিন্তু শুরু হয়েছে তখন থেকেই, প্রত্যেকটাকে চেক করা হবে এবং যথাযথ ডকুমেন্টস ছাড়া কেউ আসতে পারবে না। আজকে গ্রেপ্তার হয়েছে আমার সিংড়া থানা আওয়ামী লীগের সভাপতি সহ বেশ কয়েকজন, ওই রেড দিতে পড়ে গেছে। রেড চলতেছে কিন্তু। আচ্ছা, যেহেতু থানার লোকবল কম, সাথে নিতে হবে কাকে? বিএনপি, জামাত এবং এনসিপির নেতাকর্মীদের, স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতা নিতে হবে। এটা ডাইরেক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা গেছে। এই ধরনের এবং উপর্যুপরি সন্দেহভাজন নেতাকর্মীদের, নিষিদ্ধ ঘোষিত সন্দেহভাজন নেতাকর্মীদের গ্রেপ্তার করে প্রতি 24 ঘন্টা পর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হবে। তাহলে এইটা তো চলতেছে আরো 1 সপ্তাহ আগে থেকে। আচ্ছা, তাহলে এখন এই বিশেষ করে 9 তারিখ থেকে যেটা শুরু হবে, আওয়ামী লীগের তো আমি মনে করি না যে 13 তারিখ লকডাউন করতে হবে। লকডাউন তো অলরেডি করে ফেলছে। আর 11 তারিখে জামাতের যে মহাসমাবেশ, জামাতের, জি জি যে আমরা ঢাকার চেহারা পাল্টে দিব, জি ওই দিনই আঙ্গুল কি করবো, বাঁকা
বাঁকা বাঁকা ঘি আমাদের চাই, জি দরকার হলে আমরা বাঁকা। আচ্ছা সামাদ সাহেব, আপনি 1 মিনিটের মধ্যে শেষ করেন, আমরা আবার আলমগীর সাহেবের কাছে যাব। জি আচ্ছা আচ্ছা। তারপরে বলছে নো হাঙ্গি মাঙ্গি, কোনো হাঙ্গি নো মাঙ্গি হাঙ্কি চলবে না। পাঙ্কি। জি হ্যাঁ, জি চলবে না। জি এর কারণ হলো কি শুনেন, এই যে জঘন্য যুদ্ধ অপরাধী, এই যে এই জামাত শিবির, এটাতে আওয়ামী লীগেরও অনেক ভুল আছে। বাংলাদেশে জামাত শিবির গোষ্ঠী যতদিন থাকবে ততদিন এই দেশের মানুষ কখনোই ডাইনকণ আর বামকণ আর মধ্যপন্থীকণ কেউ শান্তিতে থাকতে পারবে না। জি জি সামাদ সাহেব, আমরা ভুল করছে, জি এদেরকে নির্মূল জি করে নাই। আর জি। বিএনপি তো তাদের গাছের গোড়ায় পানি দিয়ে দেয়া বটবৃক্ষ বানাইছে, এখন জি বিএনপি কে খেয়ে ফেলবো, দেখেন সেই অবস্থায় ওকে। চলে গেছে। চলে গেছে। ওকে, অনেক ধন্যবাদ, চমৎকার বলেছেন এম এস সামাদ। আমরা আলমগীর সাহেবের কাছে আসবো। ইটালিতে আমরা একটু, একজন বলছে স্বাধীন চিন্তা, বলছেন ঢাকা কি সেন্ট মার্টিনের মতো হয়ে গেল নাকি? হ্যাঁ, তবে ঢাকা আসতে পাসপোর্ট ভিসা লাগবে কিনা, আমার পাসপোর্ট ভিসার বিষয়টা শুরু হয়ে গেছে। সামাদ সাহেব যেভাবে ব্যাখ্যা করলেন, তার মানে সবাইকে পাসপোর্ট ভিসা দেখিয়ে ঢাকা আসতে হবে। আর আলমগীর ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন হলো যে সামাদ ভাই যেটা বলেছেন, থানা থেকে যে থানায় যে নির্দেশনা গেছে, তার মানে হচ্ছে লকডাউন আওয়ামী লীগকে নামতে হবে না, লকডাউন সরকারই করবে, সরকারই শুরু করে দিয়েছে। এ বিষয়ে আপনার Already মন্তব্য শুরু হয়ে গেছে। জি সামাদ ভাইকে ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তরটা বলার আগে আমি একটা কথা বলে নিই, একটা কথা একটু বলে নিই অনুমতি সাপেক্ষে। জি জি বলুন। সামাদ ভাই একটা কথা আজকে বলতে বাধ্য হয়েছেন মনে করি আমরা, তারপরে আমি বাম গরমের রাজনীতি যারা করেন আমাদের বাংলাদেশে, তাদের সাথে একটা আমরা অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত যে এই আওয়ামী লীগ বিরোধিতার নামে এই যে বাম সংগঠনের প্রত্যেকটা সংগঠন তো এই যে সনদে স্বাক্ষর করে নাই, পরে এরা বেরিয়ে আসে। কিন্তু আমরা তো আওয়ামী লীগ পতন থেকে শুরু করে এই তথাকথিত অসাংবিধানিক সরকারের সকল প্রকার সহযোগিতা মিটিং কিন্তু যমুনাতে তারা অংশগ্রহণ করতে, জামাতের, এবং সবাই কিন্তু জানে যে বর্তমানে যেটা চলছে এটা সম্পূর্ণ জামাতের মেটিকুলার ডিজাইনে এবং ইউনুসের তত্ত্বাবধানে কিন্তু এই কার্যক্রমগুলি চলতেছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যাপারে যেটা বলছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল, এটা 5ই আগস্ট যদি না ঘটতো বাংলাদেশে, তাহলে বাংলাদেশের মানুষ বুঝতো না। কারণ একটা পক্ষ ছিল যারা নিজেদেরকে মধ্যপন্থী বলে প্রমাণ করতে চায় যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের 71-এর চেতনা বিক্রি করে গেছে। আওয়ামী লীগ যদি চেতনা বিক্রি বন্ধ করে, তোমরা করো, তোমরা না করে তোমরা যারা জামাত এবং স্বাধীনতা বিরোধীর দাওয়াতে গিয়ে চাদরের উপরে বলতে পারো, তোমাদের মুখে তাহলে কি অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের 71-এর কথা কি মানায়? যারা আজকে করতে, আজকে বাংলাদেশকে যারা আওয়ামী লীগের বিরোধিতার নামে জঙ্গিদের হাতে, প্রতারকদের হাতে এবং পৃথিবীর বিভিন্ন দেশের দালালদের হাতে, একেবারে স্পষ্ট দালালদের হাতে দেশটা যারা আজকে তুলে দিতে, এই দায়টা টুডে টুমরো কোনো না কোনো একদিন তাদেরকে নিতে হবে এবং বাংলাদেশের মানুষের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে। এবার আসি আপনার 13 তারিখের কথা। আমাদের আওয়ামী লীগ সরকারের পতনের পর এইখানে আমাদের প্রতিদিনই আমরা লকডাউনের মধ্যে আছি, প্রতিদিনই আমরা আন্দোলন সংগ্রামে আছি, প্রতিদিন হত্যা, গুম, খুন, নির্যাতন, কারাবরণ, জেল, জুলুম, সকল কিছু একভাবে চলছে। এখন আওয়ামী লীগ একটা কর্মসূচি গ্রহণ করছে, কারণ 13 তারিখ যে আদালতে রায় দেওয়ার কথা আমরা এতদিন শুনে আসছিলাম, 13 তারিখে এই যে ক্যাঙ্গারু আদালত, এই আদালত থেকে ঘোষণা করা হবে কয় তারিখে মামলার রায়টা ঘোষণা করবে। এখন আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে আমরা অলরেডি শুনতে পাচ্ছি ওই যে হিজবুত তাহরীর আরেক জঙ্গি, যেটাকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে, সে তো মিডিয়ার সামনে অলরেডি বলছে যে 13 তারিখে এই রায় আসতেছে। তার মানে তারা সবকিছু আগে থেকেই জানে কি হচ্ছে, কি হবে, কি করতে হবে, কেন করতে হবে। এই আদালতে যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে মামলা হয়েছে, রাজাকারদের এই মামলা এখানে সাজাপ্রাপ্ত হয়েছে, এই বাংলাদেশে 71-এর রাজাকারদের স্বাধীনতা বিরোধীদের রায় কার্যকর হয়েছে।
এই আদালতটা যে একটা প্রতিশোধের জায়গা থেকে চলছে, এই টোটাল কার্যক্রমটা এবং এই নাটকটা যে ৭১-এর রাজাকারদের বিরুদ্ধে যে আদালত হয়েছে, যে আইনি প্রক্রিয়া তাদেরকে যেভাবে সাজা দেওয়া হয়েছে, কার্যকর করা হয়েছে, তার প্রতিশোধ হিসেবে তারা এই কার্যক্রম পরিচালনা করছে। এটা এখন বাংলাদেশের মানুষকে বুঝতে আর রকেট সায়েন্স পড়ার দরকার নাই। আমাদের বক্তব্য হচ্ছে স্পষ্ট, আওয়ামী লীগের একজন কর্মী বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৭১-এর স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পক্ষের একজন মানুষ জীবিত থাকা অবস্থায় এই আদালতের কোন রায় বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এবং তারা এখন একটা সময়ের কারণে তারা সেটা করার চেষ্টা করছে, হয়তো কিছুদিন পরেও যাবে। মানুষ খুশি হচ্ছে, আজকে 13 তারিখ ঠেকাইবেন, 19 তারিখ ঠেকাইবেন, 20 তারিখ ঠেকাইবেন, দিনের পর দিন আসবে এবং আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম কিভাবে করতে হয়, কখন করতে হয়, কখন কোন কর্মসূচি ঘোষণা করতে হয়, এটা আওয়ামী লীগ ভালো করে জানে। কারণ আওয়ামী লীগ একটা পলিটিক্যাল অর্গানাইজেশন উইথ একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন। আন্দোলন সংগ্রামের মধ্যে লেখাপড়া করে আওয়ামী লীগের কর্মীরা রাজনীতি করে, আমরা জানি। এবং আমরা শুধু বিনয়ের সাথে বলবো, সমস্ত মানুষ যারা শুনছেন এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষের, ৭১-এর পক্ষের, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যারা বিশ্বাস করেন, সকল মানুষকে শুধু একটা কথাই বলবো, আওয়ামী লীগ করার দরকার নাই। আপনারা আওয়ামী লীগকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রটি আক্রান্ত, বাংলাদেশের মুক্তিযুদ্ধ আক্রান্ত, সংবিধান আক্রান্ত, আমাদের অস্তিত্ব আজকে হুমকির মুখে। বিদেশিদেরকে ডেকে এনে এই দেশটাকে পুনরায় ৭১-এর আগের আদলে কলোনিয়াল রাষ্ট্র বানানোর একটা পায়তারা করা হচ্ছে, যেটা আপনাকে বলা হচ্ছে করিডোর দেওয়ার নামে, বন্দর দেওয়ার নামে, এবং বিদেশিদেরকে এনে বিভিন্ন ঘাঁটি করার নামে, এবং এই যে স্যাটেলাইট, যেটা ইলন মাস্কের কি বলে স্টারলিং স্যাটেলাইট বিভিন্ন জায়গায় ফিট করে বাংলাদেশকে সম্পূর্ণ একটা তাবেদার রাষ্ট্রে এবং বিদেশিদের খেলার মাঠ বানায় দেওয়া হচ্ছে। এবং এইটা সম্পূর্ণ ঠিকাদারি নিচ্ছেন এই তথাকথিত জঙ্গি ইউনুস। সে স্বাধীনতা বিরোধী একটা মানুষ, সে বাংলাদেশ বিরোধী একটা মানুষ, সে বাংলাদেশের সাধারণ মানুষের আর্থ সামাজিক উন্নয়ন সকল কিছুর বিরোধী একটা মানুষ। তার জীবনে বাংলাদেশের মানুষের কোন ধরনের দুর্যোগ, দুর্ঘটনা, বিপদ আপদে একদিন এক জায়গায় কোন একটা কিছুতে তার সহযোগিতা ছিল এমন কোন প্রমাণ বাংলাদেশের ইতিহাসে নাই। এই মানুষের হাতে এই রাষ্ট্র নিরাপদ থাকতে পারে না। আওয়ামী লীগের নেতৃত্বে আমি অনুরোধ করব সবাইকে, সকল স্বাধীনতার পক্ষের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তাকে বিচারের আওতায় আনতে হবে। তাকে বিচারিত না, তাকে ধরে এই বাংলাদেশের মাটিতে তার বিচার করতে হবে এবং তার সাংবাদিক যারা আছে সকলের বিচার এই বাংলাদেশের মাটিতে করতে হবে। এবং সেই নেতৃত্ব আওয়ামী লীগই দিবে এবং আমার ভাইরা সেই নেতৃত্বের সেই আন্দোলনের সাথে অংশীদার হিসেবে থাকবেন, এটা আমাদের প্রত্যাশা। আচ্ছা আলমগীর সাহেব, আপনি একটু কি ঠিক বলেছেন, ঠিক আছে, একটু কি রিপিট হচ্ছে, মানে এটা কার কারণে হচ্ছে আমি ঠিক জানি না, ইকো হচ্ছে। আপনি কি কেটে আবার একটু ইন করবেন? 1 মিনিট, আমি সামাদ সাহেবের কাছে যাই। ঠিক আছে, ঠিক আছে, ইকো হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। আমি সামাদ সাহেবের কাছে যে কারণে যাবো, আপনি একদম কেটে দেন, কেটে আবার ইন করেন। সামাদ সাহেবের কাছে যে কারণে যাবো, একজন একটা ইয়ে করছেন, আমি বারবার দেখাচ্ছি, ঢাকায় নাকি আইএস এর শাখা খুলেছে, এটা সত্যি নাকি? আচ্ছা, বিভিন্ন দেশের গোয়েন্দারা বাংলাদেশে রয়েছে, ঢাকায় রয়েছে, এবং সেই ক্ষেত্রে পাকিস্তান নিয়ে অনেক কথা আছে। পাকিস্তানের গোয়েন্দারা বাংলাদেশে আছে, বাংলাদেশের পঞ্চগড় অঞ্চলে পাকিস্তান ভিজিট করেছে, পাকিস্তান সেনাবাহিনী ভিজিট করেছে। সেটা নিয়ে ভারতের সাথে বাংলাদেশের একটা উত্তেজনা চলছে। সেই ক্ষেত্রে আপনার বক্তব্য কি? আইএস এর শাখা খোলার কোনো ঘটনা কি আপনার চোখে পড়েছে বা এরকম কিছু আছে? যিনি এই কমেন্টটা করেছেন ওনার জ্ঞাতার্থে আমি বলি, উনি তো এখন এটার নতুন করে কোনো লিঙ্ক দিতে পারবে না, কিন্তু এটা তো অনেক পুরাতন কথা এবং আমরা 1 বছর ধরেই জানি যে বাংলাদেশে আইএসআই, শুধু আইএসআই না, অনেকগুলো গোয়েন্দা সংস্থা, অনেকগুলো জঙ্গি সংগঠন তারা অ্যাক্টিভ। তারা এখন রীতিমতো দেশে ফেরত আসতেছে। আর একটা গোষ্ঠী, ওই যে পাকিস্তানে গত পরশুদিনও মারা গেছে 2 জন যোদ্ধা, যে বাংলাদেশ থেকে যারা ওই যে টিটিপিতে গেছিল তালেবানের যুদ্ধ করতে, মারা গেছে 2 জন মারা গেছে। আর বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম দেশের প্রয়োজনে
তাদেরকে এখন তো ট্রেনিং দেওয়া শেষ, এগুলো জি। দেশে আনতেছে, সব অটোতে তারা আসতেছে। কাজে আইএস এর আইন যে নতুন কোনো কিছু খুলছে তা না, এটার উপস্থিতি আছে এবং আমরা এটা নিশ্চিত আমরা জানি এদের কার্যক্রম চলতেছে। আর ওই ভাই যে আলমগীর ভাই যে কথাটা বলতেছিল, ওইখানে আমি একটু হালকা একটু আমি নিজেও বলি যে ঘটনা হলো কি, আলমগীর ভাই বলবো হলো আলমগীর ভাইয়ের ব্যথার কথা, আর আমার লাগছে সর্দি জ্বর, আমি বলবো আমার কথা। জি আপনারা গেছেন, এতে আমাদের দুঃখ নাই ভাই আওয়ামী লীগের, কিন্তু আমাদের দুঃখটা কোন জায়গায়? আমাদের দুঃখটা হলো কি, আমাদের এই যে অভ্যুত্থান তো ভাই ছিনতাই হয়ে গেছে। অভ্যুত্থান ছিনতাই করছে কারা? অভ্যুত্থান ছিনতাই করছে আমেরিকা প্রবাসী, লন্ডন প্রবাসী, অস্ট্রেলিয়া প্রবাসী, শুধু ইউনুসের নেতৃত্বে ওই তারপরে আছে হলো কি জানি দিকে সিঙ্গাপুর প্রবাসী। এই একটা চক্র 14 মাস ধরে এই ক্ষমতাটা ছিনতাই করে দিয়েছে। এখানে কাঠের পুতুলের মতো ওই বিএনপির মহাসচিবও যায়া বসে থাকে, চা খাই চলে আসে, ওনারা কারো কথা শুনে না, যারা ক্ষমতায় আছে কারো কথা শুনে না, খালি ডাকে আর খাওয়ায় আর সরকারি বিল করে। আপনি দেখান যে এই শুধু ইউনুসের নেতৃত্বে যারা আছে, এরা বাংলাদেশের কে আছে? বাংলাদেশে 2-3 জন ছাড়া বাকি সবাই। এই আলী রিয়াজের ঘটনাটা বলে দিই শুনেন। আমেরিকার যে লবিস্ট ফার্ম ছিল, সেইখানে যত ধরনের বিশ্বের বড় বড় নেতাদের কাছে এই যে বাংলাদেশের যে টাকা পয়সা, তার ওই যে শেখ হাসিনার সাথে ওই যে মামলা মোকদ্দমা বা সরকারের সাথে দিব না দেখে, অনেক সুবিধা নিব দেখে যত কিছু বিদেশ থেকে করছে, এই আলী রিয়াজ সহ এই গ্যাংরা এই কাজগুলো করতো। ধরেন 100-200 নেতার স্বাক্ষর নিল, নিয়ে ওটা আবার টাকা দিয়ে ডলার দিয়ে পত্রিকায় ছাপাই দিল। বাংলাদেশের মানুষ মনে করতেছে হাই হাই আমেরিকার এই পত্রিকায় তার নিউজ না। আমরা যারা সচেতন বা শহরের লোক তারা জানি যে উনি কত ডলার দিয়ে এডি করছে। এই চক্রটাই ভাই আমাদের দুর্ভাগ্য। ওই যে বললাম না যে আপনারা কাঁদতেছেন আপনাদের ব্যথায়, আরে ভাই আমরা কাঁদতেছি আমাদের ব্যথায়। আমরা বাংলাদেশের মানুষ কখন আবার বাংলাদেশ ফিরে পাবো? এখন কি বাংলাদেশের মানুষের হাতে বাংলাদেশ আছে? এখন যারা আছে এখানে, এই যে আলী রিয়াজ, ও 1000 কোটি টাকা হিসাব কিতাব করে নিয়ে ও ফাট, ও কি আর আইব? 14 মাসে ওর বুঝ হয়ে গেছে, একটু বেশি আগেই চলে গেছে, এখন সিরিয়ালে আছে। তারপরও নির্বাচন হচ্ছে না, অনেক ঝামেলা লেগে গেছে। যতদিন থাকতে পারে তারা থাকবো। তারপরে ভবিষ্যতে ক্ষমতাটা কি বাংলাদেশের মানুষের হাতে আইব না কোনো জঙ্গি গোষ্ঠীর কাছে যাইব? সেজন্য তো আমাদের বাংলাদেশের মানুষের ঘুম হারাম। এই যে একটা অভ্যুত্থানে, এর সাথে যেমন অভ্যুত্থানে পতন হয়েছিল, 3 মাস পরে নির্বাচন হয়েছে, আরো 3 মাস পর পর নির্বাচন হয়েছে। আর এইবার কার ভাই এমনই একটা অভ্যুত্থান হয়েছে রে ভাই, ক্ষমতাটা চলে গেল চা করে একবারে ইউরোপে, শুধু ইউনুস, নোবেল, এই একটা চক্রের হাতে। এখন বাংলাদেশের তবে একটা চক্র, জামাতি চক্র, যেটা এরা একটু ইনভলভ আছে এখানে, এরা ইনভলভ আছে এখানে, জামাতি চক্রটা জঙ্গি পাকিস্তানি যেটা। আর বাকি সব রাজনৈতিক দল আর দেশবাসী এখন ভাই এটা কি হলো? এটা কেমন? আচ্ছা এই কামটা কি হলো? আচ্ছা ভাই এখানে বলেন আমাদের রাজনৈতিক দলের কারো কোনো কর্তৃত্ব আছে? তারা করতেছে, কত পাঠাইতেছে, আমরা খালি দেখতেছি প্রকাশ্য লেনদেন করতেছে, একেবারে ইজিলি করছে সবকিছু। আমি ওই যে আমার কথারও নাকি ইকো হচ্ছে। আচ্ছা সামাদ ভাই, আপনি কি ফ্যানটা একটু অফ করে